নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গের এইবারে অর্থাৎ 2026-এ যে বিধানসভা নির্বাচনটি গেল এবং বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ল, এই টোটাল প্রক্রিয়াটা কি শুধুমাত্র একটি রাজ্যের নির্বাচন ছিল, নাকি এই প্রক্রিয়াটা দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেওয়ার মতো এক মহাযুদ্ধ ছিল? একবার ভাবুন তো বন্ধুরা, কেন বাংলাদেশের এক প্রভাবশালী নেতা ভারতের নির্বাচন ঘিরে নিজের দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে আশঙ্কার কথা বলছেন? কেনই বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আর আমেরিকার সিআইএ পশ্চিমবঙ্গের বর্ডারে কড়া পাহারা দেখে চিন্তায় পড়ে গেছে? আজকের ভিডিওতে আমরা এমন এক সত্যের পর্দাফাঁস করব যা আপনার রক্ত গরম করে দিবে। আমরা জানবো কিভাবে একটি নির্বাচনী জয় অবৈধ অনুপ্রবেশের শেষে পেরেক হয়ে উঠতে চলেছে। তৈরি থাকুন এক রোমহর্ষক বিশ্লেষণের জন্য। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল কেবলমাত্র রাজনৈতিক মহলে নয়, বরং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর দপ্তরেও কিন্তু রীতিমতো ঝড় উঠিয়েছে। বিশেষ করে বাংলাদেশের পার্লামেন্টে যে আলোচনা শুরু হয়েছে তা এর আগে কিন্তু কখনোই দেখা যায়নি। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির পার্লামেন্টারি সেক্রেটারি আক্তার হোসেন সরাসরি স্বীকার করেছেন যে বিজেপি ক্ষমতায় এলে লাখ লাখ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হবে। অর্থাৎ এতদিন যা কেবল ভারতের সংবাদ মাধ্যম বলতো, আজ তা বিদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে সত্য হিসাবে ঘোষিত হচ্ছে। আজ আমরা কথা বলবো তথ্য দিয়ে এবং লজিক দিয়ে। এখন আসা যাক সেই পয়েন্টে যা নিয়ে সারা বিশ্বের রাজনীতি একেবারে তোলপাড়। আমরা প্রায় কিন্তু সংবাদ মাধ্যমগুলোতে শুনতে থাকি যে পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশ ঘটছে, কিন্তু প্রমাণ কোথায়? আজকের ডেটে দাঁড়িয়ে সেই প্রমাণ কিন্তু বাংলাদেশের পার্লামেন্ট থেকেই আসছে। বাংলাদেশের এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টির পার্লামেন্টারি সেক্রেটারি আক্তার হোসেন যে বক্তব্য দিয়েছিলেন তা প্রতিটি ভারতীয়র কিন্তু শোনা উচিত। আক্তার হোসেন কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি বাংলাদেশ পার্লামেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে পশ্চিমবঙ্গের এক্সিট পোল এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলছে সেখানে বিজেপি সরকার গঠন হতে যাচ্ছে। আর যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তবে তারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় লুকিয়ে থাকা প্রতিটি বাংলাদেশিকে ধাক্কা মেরে বর্ডারের ওপারে পাঠিয়ে দেবে। এতদিন বন্ধুরা পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক দল এবং বুদ্ধিজীবীরা বলতেন যে অনুপ্রবেশ নাকি একটি কাল্পনিক সমস্যা বা রাজনৈতিক গিমিক, কিন্তু এই কয়েকদিন আগে যখন একজন বাংলাদেশের এমপি নিজের দেশে রিফিউজি ক্রাইসিসের জন্য ভয় পাচ্ছেন, তখন কিন্তু এটা জলের মতো পরিষ্কার হয়ে যায় যে হ্যাঁ, লক্ষ লক্ষ বাংলাদেশি ভারতের মাটিতে অবৈধভাবে ঢুকে বসে আছে। যারা এতদিন দাবি করতেন অনুপ্রবেশ ঘটে না, তারা কি বাংলাদেশের এই এমপির চেয়েও বেশি তথ্য জানেন? নিশ্চয়ই নয়। বাংলাদেশ হঠাৎ কেনই বা এত ভয় পাচ্ছে? এতদিন পশ্চিমবঙ্গের বর্ডার ছিল ওপেন ডোর পলিসির মতো, যে কেউ আসতো, আধার কার্ড বানিয়ে ফেলতো এবং ভোটার তালিকায় নাম তুলে ফেলতো। কিন্তু বিজেপির জাতীয় নিরাপত্তা নীতিতে স্পষ্ট বলা আছে ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট। বাংলাদেশের এমপি জানেন যে এবার আর ভোটার কার্ড বা রেশন কার্ড দেখিয়ে পার পাওয়া যাবে না। এসআইআর বা বিশেষ তদন্তের মাধ্যমে যখন অবৈধদেরকে শনাক্ত করা শুরু হবে, তখন ওপার বাংলা থেকে আসা এই বিশাল জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার চাপ বাড়তে থাকবে বাংলাদেশের ওপর। আক্তার হোসেন আরো বলেছেন এটি আমাদের দেশের জন্য এক ভয়াবহ উদ্বাস্তু সমস্যা তৈরি করবে। লক্ষ্য করুন, তিনি একবারও বলেননি যে ভারত অন্যায় করেছে, বরং তিনি পরোক্ষভাবে মেনে নিচ্ছেন যে এই মানুষগুলো আসলে বাংলাদেশের নাগরিক যারা এতদিন অবৈধভাবে ভারতে থেকেছে। এই একটি স্টেটমেন্ট প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গ নির্বাচন কেবল মুখ্যমন্ত্রী নির্বাচনের লড়াই নয়, এটি ছিল ভারতের ডেমোগ্রাফি বা জনসংখ্যার ভারসাম্য রক্ষা করার একটা লড়াই। বাংলাদেশের এই এমপির ঘুম উড়ে যাওয়া মানেই হলো ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো সঠিক পথে এগোচ্ছে। এটি ভারতের কিন্তু সার্বভৌমত্বের জয় এবং অবৈধ অনুপ্রবেশের সিন্ডিকেটের পরাজয়। এখন বন্ধুরা, আপনারা যদি ভারতবর্ষের মানচিত্রের দিকে একবার তাকান, তখন দেখবেন যে বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘতম বর্ডার আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরায় বিজেপি বা এনডিএ সরকার থাকায় তারা বিএসএফ এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বর্ডার ফেন্সিং বা কাঁটাতারের বেড়া তৈরি করতে সক্ষম হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের একটা বিশাল অংশ দীর্ঘ সময় ধরেই উন্মুক্ত ছিল। কেন? কারণ কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। বিজেপির ম্যানিফেস্টোতে পরিষ্কার বলা হয়েছে এইবারে ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যে সেই ৬০০ একর জমিতে স্মার্ট ফেন্সিং বসানো হবে, জয়েন্ট অপারেশন চালানো হবে রাজ্য পুলিশ ও বিএসএফ এর মাধ্যমে।
যখন বর্ডারের দুই পাশেই ডবল ইঞ্জিন সরকার বা একই মানসিকতার প্রশাসন থাকবে, তখন অনুপ্রবেশের গলিগুলো কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। এখন বন্ধুরা, আপনাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন উঠতে পারে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বা আমেরিকার সিআইএ এর মতো বড় বড় সংস্থার মাথা ব্যথা কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে ভারতের চিকেন নেক করিডোর এবং পাকিস্তানের দীর্ঘমেয়াদী ব্লিড ইন্ডিয়া পলিসিতে। পাকিস্তান যখন দেখলো কাশ্মীর বা পাঞ্জাব বর্ডার দিয়ে ভারতে অনুপ্রবেশ করানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে, তখন তারা বাংলাদেশকে তাদের সেফ প্যাসেজ বা ট্রানজিট রুট হিসেবে বেছে নেয়। গত কয়েক বছরে দেখা গেছে পাকিস্তানের আইএসআই বাংলাদেশের কট্টরপন্থী গোষ্ঠীগুলোর সাথে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গের উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতবর্ষের জঙ্গি মডিউল পাঠাচ্ছে। শুধু তাই নয়, ভারতের অর্থনীতিকে পুশ করে জাল নোটের যে বিশাল কারবার চলতো, তার প্রধান প্রবেশদ্বার ছিল এই মালদা এবং মুর্শিদাবাদের উন্মুক্ত বর্ডার। আপনারা লক্ষ্য করলে দেখবেন আমেরিকা বা তাদের গুপ্তচর সংস্থা সিআইএ সবসময় দক্ষিণ এশিয়ায় একটা অস্থিরতা বজায় রাখতে কিন্তু চায়, যাতে ভারতের ওপর তাদের নিয়ন্ত্রণ থাকে। ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্সের সাথে সংযোগকারী শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অত্যন্ত স্পর্শকাতর এলাকা। যদি পশ্চিমবঙ্গের বর্ডারে কড়াকড়ি না থাকে, তবে এই করিডোরকে অশান্ত করা খুব সহজ হয়। পশ্চিমবঙ্গ যখন একটি শক্তিশালী জাতীয়তাবাদী সরকারের অধীনে বসলো, তখন এই আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ন্ত্রণ পুরোপুরি কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আপনারা কি খেয়াল করেছিলেন পশ্চিমবঙ্গের নির্বাচন চলাকালীন আল জাজিরার মতো আন্তর্জাতিক মিডিয়া হাউসগুলো হঠাৎ করেই কিন্তু সক্রিয় হয়ে উঠেছিল? তারা সিএএ বা এনআরসি নিয়ে এমন এক ভয়ের পরিবেশ তৈরি করেছিল যেন এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু কেন? কারণ তারা চায় না পশ্চিমবঙ্গের বর্ডার পুরোপুরি সিল হয়ে যাক। কারণ এই বর্ডার সিল হওয়া মানেই হলো পাকিস্তানের হাজার হাজার কোটি জঙ্গি ইনভেস্টমেন্ট এক ঝটকায় জলে যাওয়া। এতদিন আমরা দেখেছি বিএসএফ যখন বর্ডারে কাঁটাটা দিতে গেছে, তখন জমির অভাব বা রাজ্য সরকারের অসহযোগিতার দোহাই দেওয়া হয়েছে। কিন্তু এইবার কিন্তু সেই সমস্ত অজুহাত একেবারেই শেষ। বিজেপি সরকারের ম্যানিফেস্টো অনুযায়ী জয়েন্ট অপারেশন কমান্ড তৈরি করা হবে, অর্থাৎ রাজ্য পুলিশ আর বিএসএফ এবার একে অপরের পরিপূরক হয়ে কাজ করবে। ড্রোন সার্ভিল্যান্স থেকে শুরু করে স্মার্ট ফেন্সিং, একবার যদি বর্ডার সুরক্ষিত হয়ে যায়, তবে পাকিস্তানের আইএসআই এর পাঠানো স্লিপার সেলগুলোর জন্য ভারতের মাটি কিন্তু একটা তপ্ত মরুভূমিতে পরিণত হবে। তারা না পারবে পালাতে, না পারবে নতুন কাউকে ঢোকাতে। পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় কেবলমাত্র ভারতের আভ্যন্তরীণ রাজনীতি নয়, এটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের একটা ইনডাইরেক্ট সার্জিক্যাল স্ট্রাইক। বন্ধুরা, এখন হয়তো আপনাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে কি এই অনুপ্রবেশকারীদেরকে সরানো আদৌ সম্ভব? যারা শিকড় গেড়ে বসে গেছে তাদের কি বের করা যাবে? উত্তরটা লুকিয়ে আছে আমাদের প্রতিবেশী রাজ্য আসামে। গত 5 বছরে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যা করে দেখেছেন, তা আজ সারা ভারতের কাছে একটা ব্লুপ্রিন্ট বা একটা মডেল। একেই আমরা বলছি আসাম মডেল। আসাম সরকার 3টি ধাপে মূলত কাজ করেছে। প্রথমত ডিটেক্ট, প্রযুক্তি ব্যবহার করে এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুপ্রবেশকারীদেরকে শনাক্ত করা হয়েছে। দ্বিতীয়ত ডিলিট, এসআইআর এবং আধিকারিকদের তদন্তের মাধ্যমে তাদের জাল পরিচয়পত্র এবং ভোটার লিস্ট থেকে তাদের নাম চিরতরে মুছে দেওয়া হয়েছে। এবং তৃতীয়ত হলো ডিপোর্ট। হেমন্ত বিশ্ব শর্মা গত মাসেই টুইট করে দেখিয়েছিলেন কিভাবে রাতারাতি অবৈধ বাংলাদেশিদের ধরে বর্ডারের ওপারে পাঠানো হচ্ছে। তিনি স্পষ্টভাবেই কিন্তু বলেছিলেন, আসাম উইল ফাইল, পুশব্যাক উইল কন্টিনিউ। পশ্চিমবঙ্গের মানুষ আজ এই ধরনের কঠোর প্রশাসনিক ব্যবস্থার স্বপ্ন দেখছে। অনুপ্রবেশকারীরা এসে ঠিক কি করে? তারা প্রথমেই সরকারি জমি বা বনাঞ্চল দখল করে ঝুপড়ি বানায়। আসামে দেখা গেছে প্রায় 1.5 লাখ বিঘা জমি, যা স্থানীয় অসমিয়া, হিন্দু এবং ভারতীয় মুসলিমদের ছিল, তা অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। হেমন্ত বিশ্ব শর্মার সরকার কোনো আপোষ না করে সেই জমি কিন্তু বুলডোজার দিয়ে খালি করিয়েছেন। এই জমি উদ্ধারের লড়াইটা ছিল মূলত ভারতের মূল জাতিসত্তাকে বাঁচানোর লড়াই। পশ্চিমবঙ্গেও কোচবিহার থেকে উত্তর দিনাজপুর, মালদা থেকে উত্তর 24 পরগনা, বিশাল এলাকার সরকারি জমি আজ অবৈধ ডেরায় কিন্তু পরিণত হয়েছে। বন্ধুরা, আমরা যদি আসাম মডেল দেখি এবং সেই আসাম মডেলটা যদি পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে কিন্তু এই সমস্ত দখল হয়ে যাওয়া জমিকে ফিরিয়ে আনা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
আসামের মুখ্যমন্ত্রী একটি ইন্টারভিউতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। এই অনুপ্রবেশকারীরা কেবল জমি দখল করে না, তারা আন্তর্জাতিক ফান্ডিং এর জোরে ভারতের বাজার দখল করে। স্থানীয় মানুষের 1 লাখ টাকার জমি তারা ডবল দামে কিনে নেয়। অসমে এক নিয়ম করা হয়েছে যে কোনো সন্দেহভাজন ব্যক্তি জমি কিনতে চাইলে তার কিন্তু কড়া পুলিশি ভেরিফিকেশন এবং স্ক্রুটিনি হবে, তার উপার্জনের উৎস দেখা হবে। এই একই ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু হলে অনুপ্রবেশকারীদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে। হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু প্রমাণ করেছেন যে সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক চাপের মুখেও নিজের মাটিকে রক্ষা করা কিন্তু একেবারেই যায়। তিনি 25শে এপ্রিলের এক ভাষণে বলেছিলেন, আমরা আমাদের পরিচয় বা আইডেন্টিটি নিয়ে কোনো সমঝোতা করব না। পশ্চিমবঙ্গের জন্য একটি বড় শিক্ষা, যখন একটি রাজ্য সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে বিএসএফ এর সাথে একযোগে কাজ করে, তখন অনুপ্রবেশকারীরা আর নিজেদেরকে নিরাপদ বোধ করতে কিন্তু একেবারেই পারে না। আসাম মডেল আজ পশ্চিমবঙ্গেও আতঙ্ক ছড়িয়েছে সেই সব মানুষের মনে যারা ভেবেছিল ভারতের রেশন আর ভারতের জমি সারা জীবন বিনামূল্যে ভোগ করবে। এবার সময় এসছে আসল মালিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার। অনেকেই কিন্তু এনআরসি এবং সিএএ নিয়ে মুসলিমদেরকে একটু ভুল বোঝান যে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে। না, একদমই নয়। ভারতের নাগরিক যারা, তারা সে হিন্দু হোক বা মুসলমান, তারা সমান অধিকার পাবেন। সমস্যা কেবল তাদের নিয়ে যারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের সম্পদ ব্যবহার করেছেন। অন্যদিকে সিএএ রয়েছে সেই সব হিন্দু, বৌদ্ধ, জৈন বা খ্রিস্টানদের জন্য যারা ওপারের ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন। তারা আমাদেরই ভাই বোন, তারা শরণার্থী। কিন্তু যারা কেবল ডেমোগ্রাফি বা জনসংখ্যার ভারসাম্য বদলাতে আসছে, তারা অনুপ্রবেশকারী। ভারত কোনো ধর্মীয় বিদ্বেষ কিন্তু ছড়াচ্ছে না, ভারত কেবল তার সার্বভৌমত্বকে রক্ষা করছে। বন্ধুরা, এখন আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনাদের গায়ের লোম একেবারে খাড়া হয়ে যাবে। এটি কেবল সীমানা পার হওয়ার কিন্তু গল্প নয়, এটি একটি পরিকল্পিত জনসংখ্যার যুদ্ধ বা ডেমোগ্রাফিক ওয়ারফেয়ার। আচ্ছা বন্ধুরা, আপনারা কি গ্রেটার বাংলাদেশ প্ল্যানিং বলে কিছু শুনেছেন? এটা হলো একটা অশুভ নকশা। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো গ্রেটার বাংলাদেশের ম্যাপ দেখেছেন? কট্টরপন্থী অনুপ্রবেশকারীদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাসমূহ, আসামের একাংশ এবং বিহার ও ঝাড়খণ্ডের কিছু এলাকা নিয়ে একটি বৃহত্তর ভূখণ্ড তৈরি করা। এই পরিকল্পনার মূল হাতিয়ার হলো অনুপ্রবেশ। তারা জানে যে তারা যুদ্ধের মাধ্যমে জমি দখল কখনোই করতে পারবে না। তারা যুদ্ধের মাধ্যমে জমি দখল করতে পারবে না জেনে ডেমোগ্রাফি বদলে দেওয়ার পথটাকেই বেছে নিয়েছে। সীমান্তের ওপার থেকে দলে দলে লোক পাঠিয়ে একটি এলাকার সংখ্যাতত্ত্বকে বদলে দেওয়া হয়, যাতে পরবর্তী সময় তারা পৃথক পৃথক স্বায়ত্তশাসন বা বিশেষ অধিকার দাবি করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 15ই আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে এক ঐতিহাসিক ঘোষণা কিন্তু করেছিলেন। ভারত শুরু করতে যাচ্ছে হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন। কেন এই মিশনের প্রয়োজন পড়লো? কারণ স্বাধীনতার সময় যে এলাকায় একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর হার ছিল 15%, আজ তা বেড়ে দাঁড়িয়েছে 35 বা 40%-এ। এই বৃদ্ধিটা কি স্বাভাবিক? ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এটি ন্যাচারাল গ্রোথ নয়, বরং বর্ডার পেরিয়ে আসা মানুষের ভিড়। এই মিশন তদন্ত করে দেখবে যে আপনার এলাকায় গত 20 থেকে 30 বছরে কারা কারা বাইরে থেকে এসে বসতি গড়েছে এবং তাদের অর্থের উৎস কি। বন্ধুরা, একটি দেশের ডেমোগ্রাফি বা জনসংখ্যার বিন্যাস যখন হঠাৎ বদলে যায়, তখন সেই দেশের সংস্কৃতি, ভাষা, জাতীয় নিরাপত্তায় কিন্তু একটা টান পড়ে। অনুপ্রবেশকারীরা এসে প্রথমে সরকারি জমি দখল করে, তারপর তারা স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে এবং একসময় তারা জাতীয় আইন ও প্রশাসনকে চ্যালেঞ্জ করতে শুরু করে। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের আশেপাশে এই ডেমোগ্রাফিক পরিবর্তন ভারতের জন্য কিন্তু সব থেকে বড় চিন্তার কারণ বন্ধুরা, যুদ্ধকালীন পরিস্থিতিতে এই অনুপ্রবেশকারীরাই ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির কারণও হতে পারে। ভারত সরকার স্পষ্ট বার্তা দিয়েছেন, ভারতের মাটির অধিকার কেবলমাত্র ভারতীয়দের। এই ডেমোগ্রাফি মিশনের মাধ্যমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হবে, যাতে মূল ভারতীয়দের হকের চাকরি বা রেশন কোনো বাইরের লোক কেড়ে নিতে না পারে। এটি বন্ধুরা ভারতীয় পরিচয় বনাম অনুপ্রবেশকারীর পরিচয়ের লড়াই। বাংলাদেশের সেই এমপি কেন ভয় পাচ্ছেন জানেন? কারণ তিনি জানেন ভারতের এই ডেমোগ্রাফিক মিশন সফল হওয়া মানেই হলো গ্রেটার বাংলাদেশের স্বপ্ন চিরতরে কবর দেওয়া। পশ্চিমবঙ্গকে সুরক্ষিত হতে হলে এই জনবিন্যাসের পরিবর্তনকে বাধা দান করা অবশ্যই দরকার।
বন্ধুগণ, ইতিহাস সাক্ষ্য দেয় যারা নিজেদের মাটি ও সংস্কৃতি রক্ষা করতে পারে না তারা মানচিত্র থেকে হারিয়ে যায়। আজ পশ্চিমবঙ্গ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে রয়েছে অনুপ্রবেশের ঝুঁকি আর অন্যদিকে রয়েছে বিকাশের হাতছানি। আমাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, আর সেই শক্তিতে বলীয়ান হতে আমাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।